প্রথমে ছাত্র সংগঠনের নির্বাচন বা একচেটিয়া বিজয় যেটা বললেন আপনি, আমরা যেহেতু ছাত্র রাজনীতির সঙ্গে একসময় যুক্ত ছিলাম এবং ওই সময় দেখেছি নানানভাবে, নিজেও ছিলাম, তো স্বাভাবিক কারণে সেই সময় এই সময় পার্থক্যগুলো আমার কাছে মনে হয়েছে রাজনৈতিক চর্চাটা থেকে, মানে বাম ঘরানার মধ্যপন্থী বা দক্ষিণপন্থী যেভাবে বলি না কেন, যেমন আমাদের রাজনীতিটা না বামে না ডানের, মধ্যপন্থী হিসেবে বলা হয়। একটা সময় স্বাধীনতার পরে পরে তখন কিন্তু বাম ঘরানার ছাত্র রাজনীতিটা মানে এতটাই জনসমর্থিত ছিল যে প্রথম ডাকসুর নির্বাচনে আমি যদি ভুল না করি ছাত্র ইউনিয়নের মুজাহিদুল ইসলাম সেলিম বিপি হয়েছিলেন এবং তারপরের নির্বাচনটা সম্ভবত ভণ্ডুল হয়ে যায় 73 সালে সম্বন্ধ ভণ্ডুল হয়ে যায়। কিন্তু সেই সময় যে প্রবণতাটা ছিল নতুন ঘরানার যে জাসদ রাজনীতি, সেই রাজনীতিটার শুরুটা কিন্তু ওই 70-এর প্রাককালেই তাদের প্রভাবটা ছাত্র সংগঠনের ক্ষেত্রে পরবর্তী সময় আমরা দেখেছি। অর্থাৎ বাম ঘেঁষা রাজনীতিটা মুখ্য ছিল। ওর ভিতর থেকে আস্তে আস্তে তৈরি হচ্ছিল মধ্যপন্থী দল হিসাবে, মানে আজকে যেটা জাতীয়তাবাদী ছাত্র দল। তো একটা সময় তারা আমরাও ডাকসু নির্বাচনে জয়লাভ করছি, হল হলেও পড়েছে। আজকে কেন সেটি, মানে এই যে সুদীর্ঘ সময়, মানে 16 বছরের যে লড়াই, সেখানে তো বিএনপি বলবো একটা অন্যতম প্রধান বিরোধী দলের নেতৃত্বের আসনে ছিল। স্বাভাবিক কারণে তার ছাত্র সংগঠনের নেতৃত্ব ছিল, তারপরে তো জামাত, তারপরে তো শিবির, এই প্রসঙ্গগুলো আলোচনা হয়েছে। তাহলে এই নির্বাচনটা যেটা মানে বিভিন্ন ছাত্র সংসদ হয়েছে, সেখানে এই যে ছাত্র দলের দুর্বলতা, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এটি যদি সামনে রেখে বিশ্লেষণ না করে আমি অন্য যে কোনো প্রসঙ্গ নিয়ে আসি, সেটা মীমাংসাযোগ্য হবে না আমার কাছে মনে হচ্ছে। যেমন অনেকে বলছেন যে ছাত্র রাজনীতির প্রভাব জাতীয় রাজনীতির ক্ষেত্রে অনেক সময় পড়ে না, এরকম দৃষ্টান্ত আছে। আগের 70-80-র দশকের হিসেবে অনেকে বলেন যে তখন জাসদ জিতেছে, জাতীয় রাজনীতি তার প্রভাব পড়েনি। কমিউনিস্ট পার্টি সেলিম ভাইদের পার্টি পারে না, মামুনুর রহমান মান্নার মতো এত জনপ্রিয় ছাত্র নেতা জাসদ বাসদ ওইভাবে পারে না। কিন্তু এটাকে আমি গুরুত্বহীন পর্যায়ে নিচ্ছি না এই কারণে, তরুণ সমাজ যে কোনো আন্দোলনে যেমন প্রধান ভূমিকা পালন করে, নির্বাচনে ভোটের ক্ষেত্রেও তাদের তড়িৎ সিদ্ধান্ত বা তাদের বিরামহীন পরিশ্রম ওখানেও কাজ করে। এবং এই ছেলেগুলো আস্তে আস্তে একেবারে সর্বনিম্ন প্রান্তিক পর্যায়ে গ্রাম অঞ্চলে ছড়িয়ে পড়ে। আমি বলছি না যে এরাই জয়লাভ করে, কিন্তু ভূমিকা তারা রাখে। সেই জন্য আমরা এই ভূমিকাকে গুরুত্ব আমার বিবেচনায় ওইভাবে নিতে পারি না বলে ছাত্রদল বৃহৎ ছাত্র সংগঠন হওয়া সত্ত্বেও নির্বাচনের ক্ষেত্রে আমি বাম ছাত্র সংগঠনে তারা তো বিপ্লবের মধ্যে থেকে অনেক কিছু মীমাংসা চিন্তা করে, আমরা এখন মার্জিনালাইজড তাদের না তারপরেও আমি মনে করি সাংগঠনিক ভিত্তি আর আগের মতো নেই। সংগঠনের ছাত্র দলের ভূমিকাকে মধ্যপন্থী হিসাবে নির্বাচনটাই মুখ্য। তো সেই নির্বাচন তাদের জন্য ছাত্র সংগঠনগুলো মানে বিশ্ববিদ্যালয় কলেজগুলোর মধ্যে তো থাকে, তো সেখানে তারা তাদের মতো করে তারা এটা আমি বলবো একক্ষেত্রে মধ্যপন্থী দল হিসাবে আমরা কিছুটা হলেও ব্যর্থ হয়েছে। সেই জায়গাতে যদি ভাবনাগুলো আসে তাহলে সামনের দিনগুলোতে অনেক কিছু মীমাংসা হবে। না হলে পরে ওই যে বদরুদ্দিন সাহেব একটা কথা বলে গেছেন, উনি এখন প্রয়াত, আল্লাহ তার বেশ নসিব করুক, যে এই গণঅভ্যুত্থানে সাম্প্রদায়িকতার উত্থান ঘটেছে। তিনি একটা জায়গায় আমার চোখে যেটা আসছিল, তো একটা অনুষ্ঠানে তাকে জিজ্ঞাসা করছিলাম, তিনি এইটা বললেন, শুধু ভালো করে চিন্তা করে দেখো। আমার কাছে গণঅভ্যুত্থান 90 হয়েছে, সেই সময়ও জামাতের শিবিরের মুভমেন্ট ছিল, কিন্তু ওই অভ্যুত্থানের পরে বেগম জিয়া বিএনপির উত্থান করছে 91 নির্বাচন। তার আগে তো ছাত্র দলের ডাকসু সহ বিভিন্ন জায়গাতে আমরা জয়লাভ করছি। এখন কেন হলো? এই জিনিসগুলো কিন্তু একেবারে এড়িয়ে যাওয়ার মতো না। আমি যদিও মনে করি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আগামী নির্বাচনে বিএনপি বাধাহীনভাবেই জয়লাভ করবে। তার মানে এই নয়
যে আর কোনো শক্তি নাই, আর কোনো প্রতিদ্বন্দ্বিতা করার বা সামনে দাঁড়ানোর মতো শক্তি নাই। এই ক্ষেত্রে যদি সতর্কতা ঘাটতি থাকে তাহলে অনেক ঘটনাই ঘটে যেতে পারে। এখানে এই যে দুটো প্রসঙ্গ টেনেছেন, এই যে ফরেন পলিসির ইস্যু আর শামীম, আরেকটা প্রসঙ্গ নিয়ে আওয়ামী লীগের প্রসঙ্গটা নিয়ে এসছেন যে আওয়ামী লীগ যদি স্বাভাবিক প্রক্রিয়া ছেড়ে দেওয়া হতো তাহলে আজকে আওয়ামী লীগ নিয়ে যত আলোচনা হচ্ছে জনগণ দ্বিতীয়বার আনুষ্ঠানিকভাবে তাকে প্রত্যাখ্যান করতে পারত। এবং আরেকটা প্রশ্ন অনেকেই আনেন আলোচনার মধ্যে যে যদি আপনার কথা অনুযায়ী বিএনপি যেতে তাহলে তো বিরোধী দল এখন পর্যন্ত যা জামাত, আজকের বিরোধী দল মানে কালকে তার ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা অনেক কাছাকাছি চলে আসে। এবং দ্বিতীয়ত হচ্ছে বিরোধী দল জামাত বিরোধী দল 54 বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো, সেটাও অনেকে মনে করেন, জামাত তো একটা ইসলামিস্টদের নিয়ে অ্যালায়েন্স করেছে। বাংলাদেশের যে রাষ্ট্রীয় চরিত্রের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তিটা অনেকে মনে করেন একটু অন্যভাবে চিত্রায়িত হবে এই প্রথমবারের মতো। প্রথম কথা আমি বলি, কারো কাছে হয়তো এটা খুবই ইতিবাচক, কারো কাছে খুবই নেতিবাচক। না আমি ব্যক্তিগতভাবে আমি স্বীকারও করলাম আপনার যে তাদের এক ধরনের উত্থান ঘটছে, তার মানে তারা নির্বাচনের পলিটিক্সে কতটা প্রভাব সৃষ্টি করবে এটা না, আমি তো আপনার কথা ধরে নিয়েও বললাম যদি আপনি তারা ক্ষমতায় নাও যায়, বিরোধী দল তো না, বিরোধী দলও আমি এখনো বলতে নারাজ এই কারণে জাতীয় পার্টি সেক্ষেত্রে না জাতীয় পার্টি আছে, আপনি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ইলেকশন করতে দেয়া হবে কি হবে না সেগুলো নিয়ে আবার না আওয়ামী লীগকে আপনি কখনো কোনো রাজনীতি আইনের বিচারের মধ্য দিয়ে নিষিদ্ধ করলে নিষিদ্ধ হয় না। আওয়ামী লীগের আপনাকে বলি সব থেকে বড় নেতা ছিল শেখ মুজিবুর রহমান, সব থেকে বড় নেতা তো প্রতিষ্ঠাতা মৌলানা ভাসানী, কিন্তু সবচেয়ে বড় নেতা হচ্ছে শেখ মুজিবুর রহমান। কিন্তু এই শেখ মুজিব সাহেব যখন 75-15 আগস্টে মারা গেলেন নির্মমভাবে সপরিবারে, তার 3.25 বছরের ভিতরে যে নির্বাচন হয় জাতীয় সংসদের 79 সম্ভব, হ্যাঁ, তো সেখানে প্রধান বিরোধী দল কিন্তু আওয়ামী লীগ 39টা আসন পেয়েছিল। তো এখন নিষিদ্ধ করছেন, কিন্তু নিষিদ্ধ মানে স্বতন্ত্র নির্বাচন তো নিষিদ্ধ করেন নাই। আর ওই যে একবার 73 সালে শেখ মুজিব সাহেব বলছিলেন কি নকশাল দেখা মাত্র গুলি করো, মৌলানা ভাসানী বলেছিল যে কারোর গায়ে লেখা থাকে না, সিল দেওয়া থাকে না নকশাল, যে তুমি গুলি করবা। তো এখন আওয়ামী লীগের আমি বলতে পারি যে আওয়ামী লীগের পরিবারের ওকে আমি দাঁড়াতে দেবো না, বলতে পারি তার নামে ইলেকশন করা যাবে বলতে পারি, কিন্তু স্বতন্ত্র একজন যদি জয়লাভ করে বা ইলেকশন করে তাহলে আপনি বাধা দেবেন কিভাবে? বাধা তো এখন মব কালচার, মব জাস্টিস, প্রেশার গ্রুপ, যেভাবে লিঞ্চিং যেভাবেই বলেন না কেন, ওই মব কালচার দিয়ে এখন যে জায়গায় গিয়ে দাঁড়াইছে আমার বিবেচনায় বরঞ্চ যার উপর মবটা বেশি হবে সহানুভূতিটা তার উপরে মানুষের ঝোঁকটা বেশি যাবে। এটা আমরা অতীতে নির্যাতিতই নির্যাতিতের পক্ষে মানুষের সহানুভূতির সেই জন্য যারা রাজনীতি করছেন, আমি এখনই সব কিছু যেমন একসময় আওয়ামী লীগ নিয়ে কথা বলাটাই কঠিন ছিল, মানে ওটা নিষিদ্ধ, যেমন ওরা পতিত সরকার, এগুলো আমি তো মানি যে তাদের মতো স্বৈরতন্ত্র কর্তৃত্ব ভয়ঙ্কর এই দেশে আর দ্বিতীয়টা রাজনৈতিক শক্তি নাই, এই জন্যই তারা নিষিদ্ধ হয়েছে। কিন্তু আপনি নিজেও বললেন যে নিষিদ্ধের মধ্য দিয়ে আমি রাষ্ট্রবিজ্ঞান কোন প্রক্রিয়া আপনি করলেন, হ্যাঁ আপনি জনগণের কাছে ছেড়ে দিতেন, জনগণের কাছে ইভেন আপনি যদি আদালতের মধ্য দিয়েও করতেন, আপনি টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে তাও একটা মানা যেত না, হতে পারত এক্সিকিউটিভ। এই যে যেমন আপনার কয়দিন আগেও ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্কটা ছিল, মানে যে জায়গায় আসে, এমনকি ক্রীড়াক্ষেত্র সরকার যে সিদ্ধান্তগুলো নিয়েছে অনেক ক্ষেত্রে অনেকজন অনেক কথা বলেছে, ক্রীড়াক্ষেত্রের থেকেও বলছে, কিন্তু ভারতের পক্ষ থেকে কিন্তু রাজনৈতিকভাবে যে কথাটা আসছে ক্রীড়াক্ষেত্রে না, সেটি হচ্ছে যে পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গেই আমরা পূর্ণ সম্পর্ক নির্ধারণ করব। তো এটা তো রাজনীতিতে আপনার ফেলে দেওয়ার বিষয় না, আপনার চতুর্দিকে না হোক, 3 দিকে তো ভারত, তো আপনি ভারতের সঙ্গে সম্পর্ক নির্ধারণে ব্যর্থ হলে পাকিস্তানের মতো দেশ, কিন্তু পাকিস্তানের মতো দেশও ভারতের সঙ্গে নানান ক্ষেত্রে সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি আছে, তাহলে আমার এই ক্ষেত্রে কি হবে?
প্রশ্নগুলো এখনই কিন্তু আলোচনা হচ্ছে। সেই জন্য আমার কাছে মনে হচ্ছে যে কূটনীতি ক্ষেত্রে আপনাকে কূটনীতিকভাবে মোকাবেলা করতে হবে, সেখানে গায়ের জোরে মোকাবেলা করার কোনো সুযোগ নেই। আর নতুন যে শক্তির উত্তপ, যারা তরুণ ছাত্র, এই গণ অভ্যুত্থানে তারা হাজার হাজার শহীদ হয়েছে, তাদের মধ্যে শ্রদ্ধা রেখেই বলি যে এই দেশের মানুষের তাদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু তারা যে দল গঠন করছে মনে করা না, হয়, কিন্তু এই তো যে হাজার হাজার বা লক্ষ লক্ষ তরুণ তো, কোটি তরুণ তো এই দল করেন, এই দল তো মাত্র তাদের মধ্যে আমি মুষ্টিমেয় কথাটা কয়েকজন শেষ করেছে। করে দিই। আমি ওই মনে দল করি যে সম্বন্ধে প্রচারণাটা এমনই যে তরুণদের দল, ছাত্রদের দল, হ্যাঁ, ওই এনসিপি। কিন্তু ইতিমধ্যে এনসিপি আমার মনে হয় একটা পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে এই ইলেকশনের মধ্য দিয়ে। সেই জায়গাটায় বোঝা যাবে, এবং একটা সিদ্ধান্ত বোঝা গেছে যে তারা রাজনীতি কতটা পরিপক্ক, যেটা হচ্ছে জামাতের সঙ্গে তাদের অ্যালায়েন্স। এই দেশের গণতান্ত্রিক বাম মধ্যপন্থা সব কিছু বাদ দিয়ে একটি সাম্প্রদায়িক দলের সঙ্গে তাদের সম্পর্ক নির্ধারণ তারা করেছে এই দেশে। তো আমার কাছে মনে হয়েছে আরও বেশি পরিষ্কার হবে এই নির্বাচনের মধ্যে দিয়ে যে কে কতটা সমর্থিত এবং মানুষের সেন্টিমেন্টের ভিতরে আছে। এটি এখনই নির্ধারণ করা খুব ঠিক হবে না। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমান সরকার, আমরা যদি ভালো নির্বাচনের চাই তাহলে তার বেসিক কিছু জিনিস আপনাকে মানতে হবে। সেটি হচ্ছে যে নির্বাচনে আপনি পরিস্থিতি নির্ধারণ করার নিয়ামক ব্যক্তি হলো কে ইলেকশন করবে আর কে করবে না, কতটা স্বাচ্ছন্দ্যে করবে, এটা সরকারের উপরে নির্ভর করে। আমি একটা পক্ষকে ইলেকশন করতে দিলাম, আরেকটা পক্ষকে গায়ের জোরে বা যে কোনোভাবে আমি বাধা দিলাম, আমি পক্ষের নাম উল্লেখ করতে চাই না, কিন্তু এই শক্তি প্রয়োগ এটা কিন্তু মানুষ দেখবে। এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা সত্যি আমি কথা বলি যে আমরা নানানভাবে চলাফেরা কথাও বলি, রাজনীতি করি তো ছাত্র জীবন থেকে। রাস্তাঘাটে আমি তো পুলিশ নিয়ে চলি না, আমার তো গানম্যান নাই, তো আমার নিরাপত্তা তো আমাকেই ভাবতে হবে। তো দেশের মানুষ কিন্তু কোন শক্তিকে সামনে নিয়ে এগোবে জনগণ জানে, সরকার নির্ধারণ করার কোনো সুযোগ নেই। ছিল যেটি, সেটা আর তার সময় আছে বলে আমার কাছে মনে হয় না।